আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বেগম জিয়া সুস্থ হয়ে দেশের মানুষের জন্য আবারও কাজ করতে পারবেন এমন আশাবাদের কথাও বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য অপেক্ষা করছে। হাসান মাহমুদের রিপোর্ট। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া কর্মসূচি পালন করে বিএনপি। জুমার নামাজের পর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদে দোয়ায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করেন মুসল্লিরা। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আমরা দোয়া চেয়েছি, তিনি যেন আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। এছাড়াও জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম, কারওয়ান বাজার আম্বরশাহ মসজিদ, পুরান ঢাকার হুসনি দালান মসজিদ সহ বিভিন্ন মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এর আগে জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদেরকে রাজনৈতিক লেজুর বৃত্তি পরিহার করতে হবে, গণতন্ত্রের স্বার্থে গুরুত্ব দিতে হবে ভিন্ন মতকে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি বলে মত দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আপনারা জানেন যে এমন একটা সময় এখন, যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব। আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা, অর্থাৎ একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট যেটা থাকবে, স্বাধীন থাকবে, সে বিষয়টি আমরা নিশ্চিত করব। কোনো দলের লেজুবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে দাঁড়িয়ে দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। আমাদের এই বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোনো দলের মধ্যে তো দ্বিমত নেই। দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না। সোশ্যাল মিডিয়ার অবাধ অপপ্রচার সমাজে ভীতি সৃষ্টি করছে বলেও মনে করেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর জনপ্রিয়তায় একটা গোষ্ঠী ভয় পেয়েছে উল্লেখ করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, হামলা করে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না। জনগণের ম্যান্ডেট পেলে বিএনপি সহ সব দলকে সাথে নিয়ে বাংলাদেশকে গড়ে তোলা হবে বলেও জানান দলটির আমির। ঢাকায় যুব ছাত্র নাগরিক সমাবেশে তিনি একথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ভাসানটেকের বিআরপি মাঠে যুব ছাত্র নাগরিক গণসমাবেশ করেছে ঢাকা 17 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান। সমাবেশে আশেপাশের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেয়। আমরা নৈতিক চরিত্রবান আদর্শ মানুষদেরকেই আগামী দিনের নেতৃত্বের জন্য বাছাই করে নিব। বাংলাদেশকে কি বিদেশ থেকে পরিচালনা করা যাবে না বাংলাদেশে এসে পরিচালনা করতে হবে? এতে প্রধান অতিথি জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পুরনো ব্যবস্থায় আর নতুন বাংলাদেশকে চালানো যাবে না। কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী, জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাল্লাহ। নির্বাচনী প্রচারণায় বাধা দিয়ে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না বলে জানান ডাক্তার শফিক। আপনি গাছের পোস্টার, লাইট পোস্টের পোস্টার, দেয়ালের পোস্টার, সুতায় টানানো পোস্টার আপনি ছিঁড়তে পারবেন, কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা ছিঁড়তে পারবেন না। ক্ষমতায় না গেলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন জামায়াত আমির। জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই।
দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করে টর্চার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই। সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের কথা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যাই অথবা না যাই, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। সৎ ও যোগ্য তরুণদের হাতে জামায়াতে ইসলামী দেশের দায়িত্ব তুলে দিতে চায় উল্লেখ করে আগামী সংসদ নির্বাচনে জামাত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। তৃতীয় মেয়াদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে শপথ নিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আমির হিসেবে 2026 থেকে 2028 মেয়াদের জন্য শপথ পাঠ করেন তিনি। এ সময় বারবার কান্নায় ভেঙে পড়েন নবনির্বাচিত আমির। এর আগে গোপন ব্যালটে সারা দেশে দলের রোকনদের ভোট গ্রহণের মাধ্যমে 3 বছরের জন্য জামায়াতের আমির নির্বাচন করা হয়। এতে 1,16,792 জন রোকন ভোট দেন। সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচনের টানা তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হন ডাক্তার শফিকুর রহমান। শপথ অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 54 বছরে পরিকল্পিতভাবে দেশে বিভাজন সৃষ্টি করে রাখা হয়েছে। বলেন, দেশে মেজরিটি ও মাইনরিটি হিসেবে কাউকে গণ্য করতে চায় না তার দল। বহির্বিশ্বে এসব নেই, তারা ঐক্যবদ্ধ জাতি। বিভাজনের মাধ্যমে জামায়াত কোনো সংঘর্ষে জড়ানোর নাটক আর দেখতে চায় না। নতুন বাংলাদেশের যে প্রত্যাশা জেগে উঠেছে, এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এখানে কোনো রাজনৈতিক বিভাজন আর মেজরিটি এবং মাইনরিটির কোনো সংঘাত আমরা আর দেখতে চাই না। উন্নত দেশগুলোতে মেজরিটি মাইনরিটি বলে কিছু নাই, তারা ইউনাইটেড নেশন, ঐক্যবদ্ধ জাতি। আমাদের মধ্যে পরিকল্পিতভাবে এটি সৃষ্টি করা হয়েছে যাতে জাতিকে মুখোমুখি করে রাখা যায়। পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফাত সহ 4 জনের বিরুদ্ধে 1,613 কোটি টাকা পাচারের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ ও বিভিন্ন গণমাধ্যমে চৌধুরী নাফিস শরাফাত ও তার সহযোগীদের বিরুদ্ধে বেস্ট হোল্ডিংসের বন্ডে 500 কোটি টাকা বিনিয়োগে চাপ প্রয়োগ, বিদেশে অর্থ পাচার এবং একাধিক বাড়ি ফ্ল্যাট ক্রয় সহ নানা দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয়। এসব অভিযোগ প্রকাশের পর সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এ সম্পর্কে অনুসন্ধান শুরু করে। প্রাথমিক অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্যপাত্র বিশ্লেষণ করে অভিযোগের সত্যতা পাওয়ায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় চৌধুরী নাফিস শরাফাত সহ তার 4 সহযোগীর বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছে সিআইডি। কৌশলগত গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ দিয়ে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দেয় সরকারের রাষ্ট্র সংস্কার ফাঁকা বুলি বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন কর্মকাণ্ডে গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে সংস্থাটি। অধ্যাদেশের খসড়াকে সাধুবাদ জানানো হলেও অনেক কৌশলগত সুপারিশ সরকার বাদ দিচ্ছে, যা সরকারের সংস্কার পরিপন্থী অবস্থান স্পষ্ট করে বলে উল্লেখ করা হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্র সংস্কারের দায়িত্বপ্রাপ্ত সরকারের জন্য এটি স্ববিরোধী ও সংস্কার পরিপন্থী নজির। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পের পর ফাটল ধরা 6টি ভবন রাজউক খালি করার নির্দেশ দেওয়ার পর ভবন ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3টি হলে ফাটল দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারেক স্বপন। সম্প্রতি ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের 8টি হাউজিং এলাকার পাশাপাশি এসব বাড়িগুলো একটির উপর আরেকটি হেলে পড়ে দেখা দেয় ফাটল। এতে বাসিন্দাদের মধ্যে দেখা দেয় আতঙ্ক, অনেকে অন্যত্র চলে যান। বৃহস্পতিবার ঝুঁকিপূর্ণ বাড়িগুলো পরিদর্শন করে রাজউক ও বুয়েটের প্রতিনিধি দল। এ সময় ফাটল ধরা ও হেলে পড়া 6টি ভবন খালি করার নির্দেশ দেয় রাজউক। ভবনের বাসিন্দারা জানান, হঠাৎ করে বাড়ি খালি করার নির্দেশ দেওয়ায় বিপাকে পড়েছেন তারা। হঠাৎ করে বিল্ডিংটা ভূমিকম্প হেলে যাওয়াতে মানুষের একটা দুর্ভোগ হয়ে গেছে, কারণ হঠাৎ করে তো আর বাসা পাওয়া যাচ্ছে না। বাসা খুঁজতেছি কিন্তু কোথাও বাসা পাচ্ছি না, কিন্তু আমরা জব করি না। আমাদের হাতে পায়ে ধরার অবস্থা, যে বাচ্চার পরীক্ষা
আমরা এখন কোথায় কিভাবে যাব, আমাদের যাওয়ার কোনো ইয়ে নাই। এদিকে ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন হল শহীদ তাজউদ্দিন আহমেদ সহ 3টি হলে ফাটল ধরলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রভোস্ট ডক্টর লুৎফুর ইলাহি। তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ঝুঁকি নিরূপণে সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার একটি বিশেষ মার্কিন সামরিক ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফেরত কর্মীদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন সহায়তা সহ জরুরি সহায়তা প্রদান করা হয়। এই নিয়ে 2024 সালের শুরু থেকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা 220 ছাড়ালো। এর আগে চলতি বছরের 8 জুন একটি চার্টার্ড ফ্লাইটে 42 বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছিল এবং 6 মার্চ থেকে 21 এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে আরও অন্তত 34 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। কুমিল্লা লাঙ্গলকোট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কলিমুল্লাহকে পবিত্র উমরাহ পালন শেষে রিয়াদ আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে সৌদি আরব প্রবাসী লাঙ্গলকোট উপজেলা বিএনপি। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, যুবনেতা হায়াতুন নবীর সঞ্চালনায় হারুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আমির হোসেন, মহিনুদ্দিন, মোহাম্মদ মিজান সহ অন্যরা। এ সময় বক্তারা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে অতিথিকে আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সৌদি আরবের জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে 26 থেকে 28 নভেম্বর পর্যন্ত আয়োজিত হয় ওয়ার্ল্ড ট্রেড এক্সপো সৌদি আরব 2025। জেদ্দার প্রতিনিধি মাসুদ সেলিম জানান, মেলায় স্বাগতিক সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য দেশের সাথে বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি ও বাংলাদেশ কনসুলেট জেদ্দা তত্ত্বাবধানে অংশগ্রহণ করেছে বাংলাদেশের 11টি কোম্পানি। তৈরি পোশাক, সফটওয়্যার, পাট ও বৈচিত্র্যময় পাটজাত পণ্য, হস্তশিল্প, প্লাস্টিক পণ্য প্রদর্শনীর পাশাপাশি বিটুবি ম্যাচমেকিং সহ সৌদি ক্রেতা এবং বিনিয়োগকারীদের আকর্ষণ করার লক্ষ্যে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা একটি সেমিনার আয়োজন করে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। সঞ্চালনা করেন শ্রম কাউন্সিলর মোহাম্মদ আরিফুজ্জামান। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।